আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হয়ে গেল বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত 18 এপ্রিল এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত 22 এপ্রিল। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 13,559টি শূন্য পদের বিপরীতে এবং যেখানে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 53,069 জন এবং 53,069 জন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার জন্য যারা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছিলেন মোট আবেদনকারী 53,000 থেকে 48,146 জন। 48,146 জন পরীক্ষার্থী এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে থেকে 14,942 জন সহকারী প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান প্রধান পদের জন্য উত্তীর্ণ হয়েছেন। এখানে বেশ অনেকগুলো পদ আছে, তার মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। এরপরে আমাদের কলেজগুলোর অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষ, মাদ্রাসাগুলোতে মাদ্রাসা সুপার এবং মাদ্রাসার সহকারী সুপার, এবং এর বাইরে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষ পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন সকলকে প্রাণঢালা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইবা পরীক্ষা বা পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ এই 14,942 জন সম্মানিত শিক্ষক মন্ডলী কিভাবে প্রস্তুতি নেবেন এবং গাইডলাইনটা কেমন হওয়া দরকার, অর্থাৎ কিভাবে প্রস্তুতি নিলে আপনি আবার ভাইবাতেও উত্তীর্ণ হওয়া বা ভাইবাতে সফল হওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মোটামুটি আপনারা বলতে গেলে এখন একেবারেই দ্বার প্রান্তে সফলতার, কারণ যেহেতু পদ সংখ্যা অনেক বেশি ছিল, 13,559টি পদ এবং সার্কুলারে এটা বলা ছিল, বাস্তবতা হলো 13,599টি পদের বিপরীতে সার্কুলার হয়েছিল এবং এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে মাত্র 14,942 জন, অর্থাৎ 13,000-এর পদের বিপরীতে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা মাত্র 14,942 জন। এখন অল্প একটু ভালো গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে অল্প একটু দূরে আছেন আপনার সফলতার, অর্থাৎ আপনাদের তো পদোন্নতির যে ব্যাপারটা এইটা বাংলাদেশে এবারই প্রথম। তো এখন পদোন্নতির জন্য এই যে পরীক্ষার মাধ্যমে এই সুবর্ণ সুযোগ, শূন্য পদের সংখ্যা যদি আমি বলি, অধ্যক্ষ পদে স্নাতক কলেজগুলোতে, যেটা আমাদের ডিগ্রি কলেজ, স্নাতক পাস কলেজ, ডিগ্রি কলেজে শূন্য পদ 584, এরপরে অধ্যক্ষ পদে শূন্য পদ আছে উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে 511 জন, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটা হলো উচ্চ মাধ্যমিক কলেজ, একটা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা 257। এছাড়া আমাদের অধ্যক্ষ ব্যবসায় প্রতিষ্ঠানে 110টি শূন্য পদ রয়েছে। এরপরে ভোকেশনালে যে সুপার, এই পদের শূন্য পদের সংখ্যা 40টি। তো মোটামুটি অধ্যক্ষ পদে কামিল মাদ্রাসায় এখানে শূন্য পদের সংখ্যা 34টি, অধ্যক্ষ ফাজিল মাদ্রাসায় এখানে শূন্য পদের সংখ্যা 202, অধ্যক্ষ আলিম মাদ্রাসা এখানে শূন্য পদের সংখ্যা 219 জন। তো মোটামুটি হিউজ অ্যামাউন্টের একটা পদ, আর অধ্যক্ষ পদে উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন পদে মোটামুটি অনেক সম্মানিত শিক্ষক মন্ডলী। এখন আসেন এই পরীক্ষার প্রস্তুতির জন্য আসলে কি করবেন এবং কোন জায়গা থেকে পড়তে হয়। ভাইবা প্রস্তুতির প্রথম কথাটা হলো, ভাইবা আসলে রেগুলার পরীক্ষার মতো কোনো পরীক্ষা না। ভাইবা পরীক্ষাতে সাধারণত প্রার্থীদের যোগ্যতা যাচাই না, বরঞ্চ প্রার্থীর অ্যাপিয়ারেন্সটা টেস্ট করা হয় এবং তার যে আউটলুকটা এটাকে বেশি গুরুত্ব প্রদান করা হয়, কারণ এই প্রার্থীরা অলরেডি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসেছেন এবং উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী ধাপে তার মানসিক দক্ষতা বা তার যে অ্যাপিয়ারেন্স বা তার যে উপস্থিত বুদ্ধি, এইসব বিষয় যাচাই বাছাই করা হয়, তার পার্সোনালিটিটা মেইনলি দেখা হয়। পার্সোনালিটি, একজন প্রার্থী তার পার্সোনালিটি কেমন, উপস্থিত বুদ্ধি কেমন এবং যে কোনো সমস্যা সমাধানের তার দক্ষতা কতটুকু রয়েছে, এইসব বিষয়গুলি সাধারণত ভাইবা পরীক্ষায় যাচাই করা হয়। এবং আমাদের সামনে যে ভাইবা পরীক্ষাটি আছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের, এই ভাইবা পরীক্ষার জন্য আপনারা যেগুলো দেখে যাবেন, 1 নম্বরে হলো এইখানে প্রথম যে বিষয়টা থাকে সেটা হলো নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে অবশ্যই জানতে হবে। নিজের সম্পর্কে কি জানবেন? 1 নম্বরে হলো নিজের জেলা সম্পর্কে, নিজের জেলা, জেলার দর্শনীয় স্থান, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আই রিপিট, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই ক্ষেত্রেই দেখে যাবেন। যেহেতু এখন বর্তমানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, তো সেই প্রেক্ষাপট বিবেচনায় আপনার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের সম্পর্কে আপনার জানা প্রয়োজন, তাদের সম্পর্কে খুব ভালোভাবে জেনে যেতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড যে সমস্ত ঘটনা আছে এই বিষয় সম্পর্কে বেশ ভালোভাবে জেনে যেতে হবে। তার বাইরে আপনার নিজস্ব যে সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্ট আপনি পড়াচ্ছেন বা যেই সাবজেক্ট আপনি পড়িয়ে অভ্যস্ত, এই সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্টের মৌলিক যে কাঠামো বা সাবজেক্ট সম্পর্কিত যে বেসিক আলোচনা, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করতে পারে।
এর বাইরে আরেকটা বিষয় নিয়ে সাধারণত প্রশ্ন হতে পারে, সেটা হলো আমাদের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। হ্যাঁ, আমাদের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা আছে, এই দুইটা ইতিহাসের মধ্য থেকে সাধারণত প্রশ্ন হয়। তবে এই প্রশ্নটা আমাদের এমসিকিউ টাইপ পরীক্ষার মতো এরকম এক কথায় উত্তরমূলক প্রশ্ন কম হয়। প্রশ্নটা হয় সাধারণত একটু ব্যাখ্যামূলক, যে ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার ক্ষেত্রে ঠিক কীভাবে অবদান রেখেছিল আপনার মতে, অথবা আমাদের যে স্বাধীনতার ঘোষণা কিভাবে মুক্তিযুদ্ধকে প্রভাবিত করেছিল আপনার মতে, অথবা আমাদের যে এই মুক্তিযুদ্ধের ইতিহাসটার মধ্যে বীরশ্রেষ্ঠ অথবা আমাদের যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ অথবা নারী মুক্তিযোদ্ধাগণ, তাদের সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে আপনাকে ভাইভা বোর্ড জিজ্ঞেস করতে পারে। তো সেইটা দুই আঙ্গিকে হতে পারে। একটা হলো এক কথায় উত্তর দেওয়া যায়, যেটা হলো আপনার ডেড এন্ড, অর্থাৎ এটার একটাই উত্তর থাকে, এর থেকে বেশি কিছু ব্যাখ্যা করার সুযোগ থাকে না। আর এটা হলো ডেড এন্ডেড কোশ্চেন। আর একটা হলো ওপেন এন্ডেড টাইপের একটা কোশ্চেন থাকে। ওপেন এন্ডেড টাইপের যে কোশ্চেনগুলো হয়, এই ওপেন এন্ডেড টাইপের কোশ্চেনগুলোতে সাধারণত প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়, অর্থাৎ এক একজন এক একভাবে এক এক আঙ্গিকে বিশ্লেষণ করতে পারে। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা থেকেই বলি। আমার অভিজ্ঞতায় আমি ভাইভা বোর্ডে যখন গিয়েছিলাম লাস্ট বিসিএস ভাইভা বোর্ড আমাকে জিজ্ঞেস করেছিল বাংলাদেশ পুলিশের এমন কি আছে যেটা অন্য কোনো বাহিনীর নেই। তো এই প্রশ্নটাকে আসলে উনি আমাকে জাজ করেছিলেন যে আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার মানে কনসেপ্টটা কি, বা মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি কি ধারণা বা কি মানসিকতা লালন করি। তো ওই প্রশ্নটার উত্তর ছিল এরকম মোটামুটি, যে বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটা ছিল 25শে মার্চ, যে আমাদের অপারেশন সার্চলাইট পাক বাহিনী পরিচালনা করে। এই অপারেশন সার্চলাইটের বিরুদ্ধে প্রথম রাজারবাগ পুলিশ লাইনে ওরা আক্রমণ চালায়, এবং তার বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে 1000-এরও নিচে মানে অল্প কয়েকজন পুলিশ সদস্য ছিল, 7 থেকে 800। ওনারা 303 বন্দুক নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর এই যে ভারী অস্ত্রশস্ত্র কামান গোলা বারুদ এইগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো এই যে অবদানটা বাংলাদেশ পুলিশের, এই অবদানটা অন্য কোনো বাহিনীর নেই, এই কথাটাই উনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। তো মূলত একটা আঙ্গিকে জাজ করা হবে আপনাকে, যেটা ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে, এই ইতিহাসগুলো থেকে, ভাষা আন্দোলনের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ইতিহাসগুলো। এর বাইরে যেহেতু আপনারা প্রতিষ্ঠান প্রধান হতে যাচ্ছেন, প্রতিষ্ঠান প্রধান হতে গেলে একটা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আপনার যেই বিষয়গুলো দক্ষতা একেবারে অত্যাবশ্যকীয়, বা যেই বিষয়গুলো দক্ষতা অবশ্যই থাকতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কিত প্রশ্ন হবে। তো সেই বিষয়গুলোর মধ্যে কিছু নীতিমালা, কিছু বিধিমালা, কিছু আইন কানুন, এইগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা যে 3টা টপিক পড়েছিলাম, একটা হলো আপনার শিক্ষা ব্যবস্থাপনা, একটা হলো আর্থিক ব্যবস্থাপনা, একটা হলো আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা বা প্রশাসনিক বিধিমালা যেগুলো আছে, এই বিধিমালাগুলো নিয়ে। তো আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা বা কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা অথবা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, এই শিক্ষা ব্যবস্থাপনা অংশটা থেকে যে যে প্রশ্নগুলো করতে পারে, সেটার জন্য যেই আপনার বিধিমালা বা নিয়ম নীতি বা আইন কানুন আপনারা জেনে যাবেন। তার মধ্যে যেমন আমি কয়েকটা আইন কানুনের নাম বলি, এই আইন কানুনগুলো একটু খাতায় টুকে নেবেন এবং আইনগুলো সার্চ দিয়ে নেটে করে নিতে পারেন। এগুলো PDF নেটে অ্যাভেইলেবল রয়েছে। প্রথম হলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিতকরণ নীতিমালা 2011। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিতকরণ নীতিমালা 2011। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012। আরেকটা হলো 2026 আছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা। আরেকটা নীতিমালা হলো শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালা 2026, এবং এইটা সর্বশেষ 9 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হয়েছিল গেজেট আকারে। এরপরে আছে জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2026। এটা থেকে একাধিক প্রশ্ন হয়েছে, যেটা হলো আমাদের বিএনএফকিউ। হ্যাঁ, বিএনএফকিউ, এটা থেকে একাধিক প্রশ্ন হয়েছে। বিএনএফকিউ সম্পর্কে আমরা বলেছিলাম, এইটার সম্পর্কে প্রশ্ন হয়েছে। হ্যাঁ, বিএনএফকিউ হলো বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটার 10টা ধাপ আছে, এগুলো সম্পর্কে আমরা বলেছিলাম এবং পরীক্ষায় এগুলো এসেছে। এরপরে যেটা সম্পর্কে আপনারা একটু দেখে যাবেন, বিএনএফকিউ বা জাতীয় যোগ্যতা
কাঠামো নীতিমালা 2026-এর বাইরে মূল্য সংযোজন কর ও শুল্ক আইন 2012, যে অনুযায়ী আপনারা ভ্যাট ট্যাক্স কাটবেন, ওই যে প্রার্থীদের মানে শিক্ষার্থীদের ভর্তি থেকে যে ভ্যাট ট্যাক্সটা কাটা হয় সেই ভ্যাটের হার সংক্রান্ত যে আইনটা আছে আর্থিক বিধিমালার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর বিএনএফকিউ এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। এর বাইরে যেটা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা যেটা আছে, সর্বশেষ প্রবিধানমালা 2024-এর সংশোধনী 2025, এটা সংশোধনী আসে 2025 সালে। এই সংশোধনীর মধ্যে যা যা আছে এটা 31 আগস্ট 2025-এ জারি হয়েছিল। এটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2024-এর সংশোধনী 2026, ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2026। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এমপিও নীতিমালা। আমি আগেও অনেকবার বলেছিলাম ক্লাসের মধ্যেও বা অন্য সময়, যেটা আমাদের যে এমপিও নীতিমালা, জনবল কাঠামো এমপিও নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসার জন্য, কারিগরির জন্য এগুলো আলাদা আলাদা রয়েছে, এবং আমাদের যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা করে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025। এই এমপিও নীতিমালা 2025 খুবই 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 ভাইটাল একটা জিনিস। এটা একেবারে পারলে মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার যে এমসিকিউ মানে পিডিএফটা আছে এই পিডিএফটাও অ্যাভেইলেবল রয়েছে। এর বাইরে আরেকটা বিষয় রয়েছে এমপিও নীতিমালা ছাড়া, সেটা হলো বদলি নীতিমালা 2025, একেবারে ছোটখাটো একটা নীতিমালা, এটা সম্পর্কে একটু ভালো দক্ষতা থাকতে হবে। এর বাইরেও আরো কিছু বিধি এবং নীতিমালা রয়েছে যেগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে, যেগুলো আমরা এই এমসিকিউ পরীক্ষার সিলেবাস যেটা ছিল 40 মার্কের ওই অংশের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম ওইগুলো সম্পর্কে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কি কি যোগ্যতা থাকতে হয়, কিভাবে প্রতিষ্ঠান চালাতে হয়, এই সংক্রান্ত বিধিবিধানগুলো। এর বাইরে ভাইভা পরীক্ষায় আপনাকে কিছু ছোটখাটো আর কি পূর্ণরূপ যেটাকে আমরা বলি, পূর্ণরূপগুলো বা ইলাবোরেশনগুলো সম্পর্কে প্রশ্ন করতে পারে। যেমন ধরেন একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় অলরেডি এসেছে যে এলএমএস বলতে কি বোঝায়। এলএমএস বলতে বোঝায় ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কম্পিউটার অংশ থেকে। এরকম আইসিটির মধ্যে থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো পূর্ণরূপ, এই পূর্ণরূপগুলো আপনাদেরকে করতে পারে। যেমন এইচটিটিপি, এটার পূর্ণরূপ কি? যেমন একটা শর্টকাট আপনাদের পরীক্ষায় এসেছিল, শর্টকাটটা ছিল এরকম, ভাষা পরিবর্তনের শর্টকাটটা কি? ভাষা পরিবর্তনের শর্টকাট হলো Ctrl+Alt+B। বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় আসতে গেলে কি ধরনের বিষয় বা কিভাবে এটা শর্টকাট করতে হয় বিজয় কিবোর্ড অনুযায়ী। এরপরে ডিএসএইচই, হ্যাঁ, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা ডিএসএইচই, এটা পূর্ণরূপটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। পূর্ণরূপ আপনাকে জিজ্ঞেস করতে পারে বিএনএফকিউ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এরপরে প্রশ্ন করতে পারে আইব্যাস, হ্যাঁ, আইব্যাস সম্পর্কে প্রশ্ন করতে পারে। এরপরে আইব্যাসের পূর্ণরূপ যেটা আছে, ভ্যানবেইসের পূর্ণরূপ নিয়ে প্রশ্ন করতে পারে। ভ্যানবেইস বাংলাদেশ যে ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স। এই যে পূর্ণরূপগুলো, এই পূর্ণরূপগুলো না পারলে একবারে একটা ইমেজ সংকট হয়, যে সহজ সহজ বিষয়গুলো পারেন না। আবার ধরেন ইএমআইএস, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা এইটার পূর্ণরূপ সম্পর্কে প্রশ্ন করতে পারে। একটা পূর্ণরূপ সম্পর্কে প্রশ্ন এসেছিল এনওএ, আপনাদের পরীক্ষা এসেছিল। তো এরকম অনেক পূর্ণরূপ আছে যেগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আর একটা বিধিমালা সম্পর্কে আমি বলতে ভুলে গিয়েছি, সেই বিধিমালাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে 2-3টা করে প্রশ্ন দিয়েছে, মাদ্রাসায়ও আসছে, আপনার সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসছে। সেই প্রশ্নটা হলো আমাদের পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস, সর্বশেষ যেটা পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2025। এই পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2025 এটা বেশ ভালোভাবে দেখে যেতে হবে, এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলসে কিভাবে কমিটি, কেনাকাটা সংক্রান্ত কমিটি গঠন করতে হয়, কারা কমিটিতে থাকতে পারে। এরপর ম্যানেজিং কমিটির মধ্যে মোট সদস্য সংখ্যা কত হবে, ম্যানেজিং কমিটিতে কারা থাকতে পারে, কারা থাকতে পারবে না, যারা থাকতে পারবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি, যারা থাকতে পারবে তাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা কি প্রয়োজন, এই সকল বিষয়গুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ কম্প্যাক্ট প্রস্তুতি থাকলে কি হবে, প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে হয়তো 1টা 2টা 5টা, রাখবে 2 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট। কিন্তু এই যে 2-5 মিনিটের জন্য আপনার মধ্যে যখন জিনিসগুলো থাকবে, এইটা হলো আপনার একটা ইনার স্ট্রেংথ, অর্থাৎ আপনার মনে হবে যে না, আমার যা যা প্রয়োজন আমি সব করে এসেছি, যেহেতু আমি করে এসেছি সেহেতু আমাকে যা জিজ্ঞেস করবে আমি পারবো, একটা আলাদা কনফিডেন্স কাজ করে। আর এই কনফিডেন্সটা সাধারণত আপনার চেহারায় ধরা পড়বে বা আপনাকে দেখলে বোঝা যাবে যে আপনি কনফিডেন্ট। আর এইখানে ভাইবার মধ্যে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক যেটা আমি এখন পর্যন্ত বলিনি, সেটা হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে হলো আপনার যে আপনি ওইখানে উপস্থিতি, আপনার
আমরা একটা কথা বলি যে আগে দর্শনধারী ফের গুণ বিচারী, অর্থাৎ আমরা প্রথমে যে কারো চেহারা দেখি তারপরে তার গুণ বিবেচনা করি, অর্থাৎ আগে চেহারা দেখে হিসাব নিকাশ করি যে এই লোকটা কেমন হবে, অর্থাৎ চেহারা দেখে ভালো লেগে গেলে তারপরে অন্যান্য কথাবার্তা। আর যদি চেহারাই মিস করে তখন আর বাকিগুলো আসবে না। তো এই চেহারা বলতে কিন্তু আউটলুক, চেহারা মানে জাস্ট এই ক্ষমাটা না, চেহারা মানে আপনার এপিয়ারেন্সের মধ্যে আপনার ড্রেস আপ, আপনার যে অর্নামেন্টস গুলো ব্যবহার করবেন, যেমন ছেলেদের ক্ষেত্রে যারা আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের ক্ষেত্রে যে টাই ব্যবহার করবেন এই টাইটা কেমন হবে, অথবা টাইয়ের সাথে যে আমরা টাইপিংটা ব্যবহার করি এই টাইপিংটা কেমন হবে, টাইপিংটা ঠিক কোথায় করতে হয়, এই ধরনের অল্প কিছু ম্যানার্স রয়েছে যেগুলো ঠিকঠাক হয়ে গেলে প্রথম লুকেই আপনাকে ওনারা ভাইবা বোর্ড পছন্দ করে ফেলতে পারেন অথবা অপছন্দ করে ফেলতে পারেন যদি এটা ঠিকঠাক না থাকে। আপনি কোন ধরনের পোশাক পরবেন ভাইবা বোর্ডের জন্য, এবং ভাইবা বোর্ডে আসলে একজন প্রতিষ্ঠান প্রধান বা একজন প্রিন্সিপাল বা একজন ভাইস প্রিন্সিপাল তার ড্রেস আপটা কেমন হওয়া উচিত ভাইবা বোর্ডের সামনে, এবং সে আসলে ঘড়ি পরা উচিত কিনা, সে আসলে ওইখানে গেলে তার এপিয়ারেন্সে প্রথম সে ঢোকার পরে পারমিশনটা কখন নিবে, এই ধরনের ব্যাপারগুলো ছোট ছোট এবং এইগুলোতে কোনো মার্কস থাকে না, বাট এটার কারণে আপনার প্রতি ভালো লাগা অথবা আপনার প্রতি বিরক্তিবোধ তৈরি হয়। যেমন এই লাইভটা আপনারা যারা দেখছেন, লাইভটা দেখার আগে এবং লাইভটা দেখার পরে আমার ব্যাপারে আপনার যে কনসেপ্ট এটা অবশ্যই চেঞ্জ হবে, হয় সেটা পজিটিভ হবে অথবা সেটা নেগেটিভ হবে। অর্থাৎ আমাকে আপনি যখন থেকে চিনতেন না, আমাকে যখন প্রথম দেখলেন তারপরে প্রতি সেকেন্ডে আমার প্রতি আপনার হয় বিরক্তি বাড়বে অথবা ভালোবাসা বাড়বে, বাট একই অবস্থায় স্ট্যান্ড স্টিল যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে থাকা কখনোই সম্ভব না। ঠিক তেমনি ভাইবা বোর্ডগুলোতে আমরা যখন যাব, ভাইবা বোর্ডগুলোতে আমি যাওয়ার পরে আমার যে এপিয়ারেন্স, আমার যে উপস্থিতি, আমার যে প্রেজেন্স, এইটা ভাইবা বোর্ডকে হয় খুশি করবে অথবা বিরক্ত করবে। খুশি করলে আমার জন্য পজিটিভ, বিরক্ত করলে আমার জন্য খুবই 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 নেগেটিভ। আপনারা বলতে গেলে এখন একেবারেই দ্বার প্রান্তে, অর্থাৎ পদোন্নতির বা প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রতিষ্ঠান প্রধান হওয়ার একেবারে দ্বার প্রান্তে, অর্থাৎ আপনার আর তেমন কোনো বিষয় নেই, শুধুমাত্র ভাইবাটা ভালোভাবে ফেস করতে পারলে আর যদি এমসিকিউ এর নাম্বারটা বেশ ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য সম্ভব বা অনেক বেশি সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠান প্রধান হিসেবে যোগদান করার। তো আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে। স্যার আপনার ক্লাসগুলি অনেক উপকার হয়েছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাদেরকে, আপনারাও অনেক পরিশ্রম করেছেন। স্যার মেয়েরা কি অর্নামেন্টস পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই। ভাইবা পরীক্ষা এটা তো এমসিকিউ পরীক্ষার মতো না যে আপনি ডিভাইস নিলেন কিনা, আপনার ঘড়ি আবার ডিজিটাল কিনা বা অ্যানালগ ঘড়ি কিনা এগুলো চেক করবে, এরকম না। ভাইবা বোর্ড যেহেতু একটা এখানে আপনার সৌন্দর্যের পরীক্ষাই বলা যায়, এক প্রকার সৌন্দর্যের পরীক্ষা। কার কথার বাচনভঙ্গি কেমন, কে কিভাবে একটা প্রতিষ্ঠানকে ম্যানেজ করে রাখতে পারবে, অথবা আউটলুকে তাকে কতটা স্মার্ট লাগে। স্মার্ট লাগা মানে কিন্তু এইটা না, স্মার্ট লাগা মানে কেউ ধরেন বিয়ে বাড়িতে গিয়েছে, এখন বিয়ে বাড়িতে যেই লোকটা গেল তার যে ড্রেস আপ এবং সে ধরেন একটা অফিসিয়াল মিটিং এ আসছে, এই জায়গার ড্রেস আপ, দুইটা ড্রেস আপের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যটুকু যে বোঝে সেই হলো স্মার্ট। যেমন বিয়ে বাড়িতে কেউ যদি ফর্মাল ড্রেস পরে একেবারে সুন্দর কোট টাই টাই পরে যায় সেটা ওকে মানানসই, ঠিক আছে, বাট বিয়ে বাড়ির অ্যাকচুয়াল ড্রেস কোনটা? পাঞ্জাবি অথবা সুন্দর ধরনের লেহেঙ্গা, এগুলো হলো বিয়েবাড়ির অ্যাকচুয়াল ড্রেস। হ্যাঁ, সেম জিনিসটা হলো আপনি যখন একটা অফিসে যাবেন ওই লেহেঙ্গাটা পরে যদি আপনি অফিস আওয়ারে বা অফিস টাইমে অফিসিয়াল কোনো এনভায়রনমেন্টে যান তখন সেটা কিন্তু আপনার জন্য বিব্রত করাবে। ড্রেসটা ভুল না, বাট আপনার চয়েসটা ভুল বা ক্ষেত্রটা ভুল। ঠিক তেমনই ভাইবা বোর্ডের ক্ষেত্রেও এই ব্যাপারটা খুবই প্রযোজ্য যে আপনার পোশাক আশাক এই যে বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো আপনার স্মার্টনেসের পরিচয় বহন করবে, এবং সেই জন্যই কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টা মাথায় রাখবেন। এখন থেকে একটা প্রি প্ল্যান থাকতে হবে, এবং যতদূর শোনা যাচ্ছে আগামী 3রা মে থেকে আপনাদের ভাইবা শুরু হতে পারে বা শুরু হতে যাচ্ছে এক প্রকার বলতে গেলে, কারণ প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদ অনেক এবং কর্তৃপক্ষ খুব দ্রুতই এই নিয়োগটা সম্পন্ন করতে চায়, যার জন্য এত দ্রুত আপনাদের পরীক্ষা নিয়ে নিল। সো আশা করি আপনারা মোটামুটি গুছিয়ে বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন, এবং এই যতগুলো বিধিমালা এবং নীতিমালার কথা বললাম এর বাইরে যেসব পূর্ণরূপের কথা বললাম এগুলো একটু সম্ভব হলে খাতায় নোট করে নেবেন, কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ খাতায় নোট করে নেবেন। আলহামদুলিল্লাহ আমি আছি ভালো স্যার, এটা আপনি সঠিক কথা বলেছেন আপনার ক্লাস। আচ্ছা, এইটা হলো কি বললামই যে মানুষের ব্যাপারে হয় ভালো লাগা তৈরি হয় অথবা মানুষের ব্যাপারে ঘৃণা বা বিরক্তি তৈরি হয়, যে ঠিক আছে আপনি বিদায় নিলেই আমি খুশি হই। তো ভাইবা বোর্ডে যাওয়ার পরে এইটা যাতে না হয় যে আপনি ঢোকার পরে ওনারা বিরক্ত হয়ে যায় যে আপনি দ্রুত বের না হলে ওনারা অখুশি। যেমন ভাইবা বোর্ডে কিন্তু আপনার যে পারফিউম এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
পারফিউম বলতে মানে যে সেন্ট দিয়ে যেতে, আমি সেটা বলছি না। আপনি যে ঢোকার পরে, আপনি ঢোকার সাথে সাথে আপনার যে স্মেলটা সেটা রুমকে প্রভাবিত করে। সেটা পারফিউমের ক্ষেত্রে হতে পারে অথবা ঘামের দুর্গন্ধ হতে পারে। কারণ হয় কি, আমরা তো মানে বাইরে তো এসি রুমে ওয়েটিং এর সুযোগ নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে বাইরে ঘামিয়ে গেলেন বা অপেক্ষা করলেন, ওই যে ব্যাপারগুলো, এই সব জিনিসগুলো মানে গুছগাছ করে কম্প্যাক্ট একটা প্রস্তুতি। অর্থাৎ প্রিলিতে যেরকম আপনার আউটলুক কোনো ম্যাটার ছিল না, ভাইভাতে কিন্তু ঠিক তার উল্টো। আপনার আউটলুকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল বিষয়, যাতে প্রথম নজর বলে। হ্যাঁ, প্রথম নজর মানে ফার্স্ট লুক। ফার্স্ট লুক বলতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এরকম যে প্রথম দর্শনে ভালো লাগা, প্রথম দর্শনে ভালোবাসা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ থাকবে। তাই ভাইভা বোর্ডে ঢোকার সাথে সাথেই প্রথম দর্শনে আপনার ব্যাপারে ভাইভা বোর্ডের কি রিভিউ বা আপনার ব্যাপারে তাদের কি মেন্টালিটি তৈরি হয়, সেটা অনেক বেশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো আমি আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিতকরণ নীতিমালা 2011, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012, এরপরে হলো শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা 2026, জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2026, মূল্য সংযোজন কর ও শুল্ক আইন 2012, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2026, এটা সংশোধনী 2024-এর। এরপরে হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালা 2025, এরপরে হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025, এরপরে হলো আমাদের পিপিআর বা পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2025। শুধুমাত্র এই কটা রুলস যদি কেউ ভালোভাবে দেখে যেতে পারেন, তাহলে এইটা আশা করি যথেষ্ট হবে। এর বাইরে কিছু পূর্ণরূপের কথা বললাম, যেমন ডিএসএইসি, ইএফটি, আইবাস প্লাস প্লাস, আইসিটি, এরপর এলএমএস, এরপরে হলো বিএনএফকিউ, এরপরে হলো আমাদের ব্যানবেস, এরপরে ইএমআইএস, এনওএ, এই ধরনের যে পূর্ণরূপগুলো আছে এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। এর বাইরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা সম্পর্কে কনসেপ্ট তো ক্লিয়ারই, আমরা যেগুলো প্রিলিতে পড়েছিলাম ওই নোটগুলো ব্যবহার করতে পারেন অথবা ওইগুলো আবার ভালোভাবে দেখবেন। তবে এর বাইরে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার এই বিষয়গুলো সম্পর্কে আপনার কি মেন্টালিটি বা আপনার কি চিন্তা, অর্থাৎ আপনি কোন আদর্শ ধারণ করেন, এটা কিন্তু ভাইভা বোর্ড বের করে নিতে চায়। তো এইগুলো বুঝে এরকম একটা প্রস্তুতি নিলে ইনশাল্লাহ অবশ্যই ভালো করা সম্ভব। এবং আপনারা, আমার বিশ্বাস, যারা উত্তীর্ণ হয়েছেন প্রায় সবাই প্রতিষ্ঠান পেয়ে যাবেন, যেহেতু আমাদের শূন্য পদের সংখ্যা 13,599টি, উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 14,942। 13,599টি পদের বিপরীতে মাত্র 14,942 জন পাশ করেছে। তো মোটামুটি একটু ভালো ভাইবা দিয়ে আসতে পারলে, ভাইবা অ্যাপিয়ারেন্স ভালো থাকলে আপনি আশা করা যায় অবশ্যই সুপারিশপ্রাপ্ত হবেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে, বা পদোন্নতিটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এর বাইরেও আরও বিস্তারিত কথা হবে রেগুলার ক্লাসগুলোতে। আমাদের যে ভাইবার কোর্সটি চালু হয়েছে, এইখানে ভাইবার একটা কোর্স চালু হবে। এইখানে মোট 15টার মতো ক্লাস থাকবে। 15টা ক্লাসের মধ্যে ভাইবার যে ক্লাসগুলো, সেখানে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কি কনসেপ্ট রাখতে হবে, ভাষা আন্দোলন সম্পর্কে আপনার মানে কনসেপ্ট, একটা হলো আপনি অ্যাকচুয়াল চিন্তা ভাবনা মনে মনে যা ভাবছেন, আর একটা হলো ভাইভা বোর্ডের সামনে যা বলবেন, এটা কিন্তু সাজানো হয়। ভাইভা বোর্ডের সামনেরটা কিন্তু সাজানো হয়। ধরেন আপনাকে প্রশ্ন করলো, আপনার প্রতিষ্ঠান যখন শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে দিনে দিনে, তো এই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন, এই যে ব্যাপারটা আপনি উত্তর করবেন, এই উত্তরটা 10 জনকে প্রশ্ন করলে 10 জনের উত্তর 10 রকমের হবে। এবং ওইখান থেকে ওনারা বুঝে ফেলবেন যে কার ব্যাপারে ওনারা পজিটিভ ভিউ নেবেন আর কাদেরকে বাদ দিয়ে দিবেন। সো এরকম খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া প্রয়োজন হবে, এবং সেইগুলো নিয়ে আমরা প্রথম 2-3টা ক্লাস রেখেছি। তার বাইরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে ক্লাস রেখেছি। তার বাইরে আমাদের ক্লাস আছে আন্তর্জাতিক বিষয়গুলি, বর্তমান যে পরিমণ্ডল, যেমন ধরেন আপনার যে পলিটিক্যাল না কিন্তু নন পলিটিক্যালের মধ্যে পলিটিক্যাল টাইপ কোশ্চেন চলে আসবে, যেমন আমার হরমুজ প্রণালী, এরপরে আমাদের যে তেল আমদানি বা তেল রপ্তানির যে ব্যাপারটা, আমদানি রপ্তানির যে ব্যাপারটা, তেল পরিশোধনাগার রিলেটেড যে ইস্যুগুলো আছে, এরপরে আমার ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কিত যে ইস্যুগুলো আছে, আমেরিকার সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তিটা নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, আপনাকে দেখা গেল ওইটা নিয়েও জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করার মানেটা হলো মূলত আপনার মেন্টালিটি জাজ করবে যে আপনি আসলে ওইটা সম্পর্কে কি চেতনা রাখেন বা কি চিন্তা ভাবনার অধিকারী, এটা দিয়েই ওনারা জাজ করবে যে আপনাকে ওনারা নিচ্ছে নাকি নিবে না। সো এই কথাবার্তাগুলো বলার ক্ষেত্রে আপনি যতটা স্মার্ট হবেন ততটা পজিটিভ ভাইব ওইখান থেকে আপনি পাবেন। এর বাইরে আপনার এই যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা ব্যবস্থাপনা, এরপর আর্থিক বিধিমালা,
এরপর হলো প্রশাসনিক বিধিমালা বা প্রশাসনিক ব্যবস্থাপনা সংক্রান্ত যত বিষয় আছে সেগুলো নিয়েও বিস্তারিত কথা হবে। এর পাশাপাশি এই ক্লাসগুলো 15টা ক্লাসের মধ্যে আপনারা পাবেন মক ভাইবা, যেখানে আপনারা মানে আমরা প্রশ্ন করব, আপনি উত্তর দিয়ে দিয়ে দেখবেন। আসলে আমাদের কথা বলার ক্ষেত্রে কিন্তু একটা জড়তা থাকে যে আমরা কথা বলতে গিয়ে অনেক কিছু হয়তো লিখতে পারবো বাট বলতে পারবো না, বা মানুষের সামনে বলতে গেলে একটু ইতস্তত বোধ কাজ করে, বা বলতে গেলে অনেক কিছু মাথায় আসে না, অথবা মাথার মধ্যে আসে মুখে আসে না। এই বিষয়গুলো চেঞ্জ করার জন্য মক ভাইবারও ব্যবস্থা রয়েছে। সব মিলে একটা কম্প্যাক্ট প্যাকেজ আপনাদের জন্য। এইটা মোটামুটি আগামী 27 এপ্রিল থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, আগামী 27 এপ্রিল থেকে। তো আশা করি আমরা ঠিক যেভাবে 18 এপ্রিলের আগে সকল ক্লাসগুলো শেষ করেছিলাম আপনাদের, এমনভাবেই আমরা ভাইবার ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ করতে পারবো গুছিয়ে। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। তো আপনারা যারা চাচ্ছেন তারা আমাদের সাথে ভাইবার এই কোর্সগুলোতে যুক্ত হতে পারেন, অথবা যেই নীতিমালা বিধিমালাগুলো বললাম এইগুলো গুরুত্ব দিয়ে নিজেরাই বাসায় বসে ধরে ধরে প্রস্তুতি নিতে পারেন। ওকে, নিজেরা বাসায় বসে এই জিনিসগুলো ধরে ধরে প্রস্তুতি নিতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি আপনারা অবশ্যই সফল হবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও রেগুলার ক্লাসগুলোতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।